দাউকান্দি সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। অনেকদিন থেকে তোমাদের ক্লাসে সেই উর্মি মুখর কি বলবো অবস্থান আমরা দেখতে পাইনি। এই করোনা মহামারীকালীন সময়ে অনেক কিছুর ক্ষতির সম্মুখীন হচ্ছে বিশ্ব, পৃথিবী বা দেশ বা এই জাতি। আমার মনে হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের এই শিক্ষা ব্যবস্থা, তোমাদের এই শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষাকে কিছুটা পুষিয়ে নেবার জন্য এই অনলাইন এই ক্লাসের ব্যবস্থা। আমি ওবায়দুল্লাহ সরকার, বিভাগীয় প্রধান বাংলা বিভাগ, দাউকান্দি সরকারি কলেজের পক্ষ থেকে এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত এবং অভিনন্দন জানাই। এবং সেই সাথে সাথে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা জানো যে বাংলা দ্বিতীয় পত্রের বাংলা 100 নম্বরের তোমাদের পরীক্ষা হবে। সেই 100 নম্বর পরীক্ষার মধ্যে যে বিষয়বস্তুগুলো আমাদের অন্তর্ভুক্ত আছে সেইগুলো তোমাদেরকে একটু সংক্ষেপ ভাবে একটু জানিয়ে দেব। এবং সেই সাথে সাথে আমাদের যেই সিলেবাসে ভুক্ত যেই বাংলা ব্যাকরণ যে বইটি আছে, সে বইটি অবশ্যই তোমরা যেখান থেকে যেভাবে হোক, হয়তো বা ইতিমধ্যে কিনেছো, যদি কেউ না কিনে থাকো অতি দ্রুত এই বইটা তোমরা কিনে নিবে। তো আমরা আর কথা না বাড়িয়ে চলো আমরা একটু নম্বর বিভাজন যেটা বলে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা আমাদের ব্যাকরণ। এই ব্যাকরণ অংশে তোমাদের থাকবে 30 নম্বর এবং নির্মিতি অংশে থাকবে 70 নম্বর। তাহলে কত হলো 100 নম্বর। অর্থাৎ 100 নম্বরের যে তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে যে পরীক্ষা হবে এই 100 নম্বরের, এই 100 নম্বরের মধ্যে ব্যাকরণ অংশ হচ্ছে 30 নম্বর। তো এই ব্যাকরণ অংশের মধ্যে আমরা কি পাঠ করব, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করে আমরা নির্ধারিত বিষয়ে আমরা চলে যাব। তো সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে ব্যাকরণের ভিতর প্রথম যে বিষয়টা আছে সেটা উচ্চারণ। উচ্চারণ আমাদের খুব অতীব জরুরি একটা বিষয়। আমরা যা লিখি তা শুদ্ধভাবে হয়তো আমরা উচ্চারণ করতে পারি না। এটা কি শিক্ষক কি শিক্ষার্থী সবার মধ্যে একটা দৈন্যতা আছে, একটা দীনতা আছে। তো আমরা এই শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে আমাদের শিক্ষার্থী তোমরা যারা আছো, আগামী দিনে নিজেকে সহিশুদ্ধ রূপে ভালোভাবে বাংলা ভাষাকে উচ্চারণ করতে গেলে এই উচ্চারণের নিয়ম আমাদের জানা দরকার, শেখা দরকার। তারপরে আমাদের যে বিষয়টা আছে সেটা হলো যে বাংলা বানানের নিয়ম। এই বাংলা বানানো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বিভিন্ন ভাবে আমরা পরীক্ষার খাতা থেকে শুরু করি, আবেদন নিবেদন, জীবন চলার যে কোনো জায়গাতে ব্যাকরণের যেই কি বলে বাংলা বানানের যেই বিষয়টা, এটা যত্রতত্র আমরা ভুল করে থাকি। এই ভুল যেন না হয়, আমরা যদি নিয়ম নীতি অনুসরণ করি তাহলে বাংলা ব্যাকরণ আমরা খুব শুদ্ধভাবে সুন্দরভাবে আমরা হয়তো লিখতে পারবো, সেখানে ভুল সংখ্যাটা খুব কম হবে। তারপরে আমাদের যে বিষয়টা অন্তর্ভুক্ত আছে তোমরা জানো যে শব্দের ব্যাকরণিক শব্দ শ্রেণী, অর্থাৎ শব্দের যে বিষয়বস্তু আছে সেটা আমাদের এগুলো সব কিন্তু 5 নম্বর, 6টা প্রশ্ন থাকবে, 5, 6, 30 অর্থাৎ 5 করে নম্বর থাকবে, সেখানে বিষয়টা অন্তর্ভুক্ত আছে। এবং আমাদের শব্দ গঠনের যে উপসর্গ আছে, শব্দ গঠন কিসের মাধ্যমে হয়ে থাকে? উপসর্গের মাধ্যমে শব্দ গঠন হয়ে থাকে, প্রত্যয়ের মাধ্যমে শব্দ গঠন হয়ে থাকে এবং সমাসের মাধ্যমে শব্দ গঠন হয়ে থাকে। তো এই শব্দ গঠনের জন্য যেই উপসর্গ, প্রত্যয় এবং সমাস, এখান থেকে 5 নম্বরের একটা প্রশ্ন আসবে। হ্যাঁ, এই 5 নম্বরের প্রশ্ন আসবে। এই 5 নম্বর প্রশ্ন আমরা নিশ্চয় আমরা পড়তে পারবো এবং বুঝতে পারবো। তারপরে আমাদের যে বিষয়টা আছে বাক্য, একটা বাক্য কিভাবে গঠন হয়, বাক্যর গঠন প্রণালী বা একটা সার্থক বাক্য যদি আমরা রূপান্তর করতে যাই তাহলে এই বাক্যের কি কি গুণ বা বৈশিষ্ট্য দরকার আছে ইত্যাদি বিষয়ে আমাদের এখানে
তোমাদের প্রশ্ন থাকবে, এবং এই 30 মার্কের মধ্যে যেই তোমার 5টা হলো, আর আরেকটা বিষয় থাকবে, সেটা হচ্ছে যেটা বাক্যের প্রয়োগ বা অপপ্রয়োগ বা প্রয়োগ, এই বিষয়গুলো থাকবে। আর তোমার ওইদিকে এই 30 নম্বর আর 70 মার্কের মধ্যে 77 নম্বরের মধ্যে যে বিষয়গুলো থাকবে সেগুলো আমরা একবারে খুব সংক্ষিপ্ত ভাবে একটু মানে জানার চেষ্টা করব। পারিভাষিক যে 10 নম্বরের আছে, এখানে 5 10 50 অর্থাৎ 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপরে তোমার বৈদ্যুতিক চিঠি বা খুদে বার্তা যাকে বলে, সেখান থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপরে তোমার দিনলিপি, যেটা আমরা বলি ডায়েরি, হ্যাঁ, যেটা সেই দিনলিপি আছে, বা সেখানে তোমার একটা আবেদন নিবেদন, যেটা চিঠিপত্র আকারে যেটা আছে, সেই বিষয়টা আছে। তারপরে তোমার ওই ভাব সম্প্রসারণ আছে, বা তোমার সংলাপ আছে। তারপরে কি বলে আমাদের যেটা 20 মার্কের যেই মানে প্রবন্ধ বা রচনা এই আছে। এই দিয়ে মোট আমাদের এই 70 আর 30 এই 100 নম্বরের আমাদের পরীক্ষা হবে। তো সেই 100 নম্বরের পরীক্ষার এই পর্বটা যেন আমরা খুব ভালোভাবে সাফল্যের সহিত আমরা উত্তীর্ণ হতে পারি, এই উচ্চ মাধ্যমিক লেভেলটা আমরা সেই প্রত্যাশা করি। এবং আমাদের আজকে তোমাদের সাথে যেই আমাদের অন্যান্য শিক্ষক যারা আছেন, তারা নিশ্চয়ই আলোচনা শুরু করে দিয়েছেন, বিশেষ করে আমি লক্ষ্য করেছি। তারপরে আমি আজকে তোমাদের যে একটি বিষয় আলোচনা করব, সেটা সমাস। বাংলা সেকেন্ড পার্টে বা আমাদের শিক্ষার্থীর জীবনে, আমাদের জীবন চলার পথে সমাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা বিষয়। জীবনের ক্ষেত্রে মানে বিভিন্ন জায়গা, বিশেষ করে বিভিন্ন কম্পিটিশনে বা তোমার ভর্তি অ্যাডমিশনে, চাকরি পরীক্ষায় সমাস নির্ণয় করতে আসে, আমি গতদের লক্ষ্য করছি। সুতরাং আগামী দিনের একজন কি বলবো সুযোগ্য নাগরিক হিসাবে তুমি নিজেকে গড়ে তোলার জন্য এই কি বলে সমাসের পাঠের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্ব এবং অপরিসীম। সুতরাং আমরা এই সমাস নিয়ে আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। সমাস অনেকে অনেক সময় একটু ঠাট্টার ছলে বা মস্করার ছলে বলে যে সমাস শিখতে নাকি 6 মাস লাগে, এত কঠিন তাদের কাছে মনে হয়। তার মনে হয় 6 মাস না, 6টা ক্লাসও না, 3-4টা ক্লাসের মধ্যে আমরা তোমাদের সমাসটা একটু জানার বা বোঝার একটু বোঝার চেষ্টা করব, তোমরা যদি একটু মনোযোগী হও। আমি আশা করি তোমরা মনোযোগী হবে, কিন্তু মানে মনোযোগী হতেই হবে, এখানে কোনো কিন্তু নয়, এই কথাটাই বলতে চাচ্ছি যে তোমাদের মনোযোগী হতেই হবে। এই সমাজ শুধু নয়, যে কোনো, তোমরা তো আগামী দিনেরই মানে নাগরিক, আগামী দিনের বাংলাদেশ, আগামী দিনের বাংলাদেশের সুনাগরিক দক্ষ মানব শক্তিতে নিজেকে পরিণত করতে হলে লেখাপড়ার তো কোনো বিকল্প নাই। সুতরাং এই যে সমাজ বলো আর ব্যাকরণের যে কোনো অংশ বলো, বা তোমার পাঠ্যসূচির অন্তর্ভুক্ত সিলেবাসভুক্ত সবকিছুই মনোযোগ দাও, দেখো সমস্ত কিছুই খুব সহজ হবে। তোমাদের বাড়িতে এখন অঢেল সময়, এই সময়টাকে একটু কাজে লাগাও। আমরা সমাস, এই সমাস আমরা কাকে বলি, কি সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থটা দেখো, একটু সংক্ষেপণ করা। সমাস শব্দের অর্থ সংক্ষেপ করা। সমাস শব্দের অর্থ মিলন। সমাস শব্দের অর্থ এক পদীকরণ করা, অর্থাৎ বহু পদকে এক পদে পরিণত করাটাই হচ্ছে সমাস। একটু ভালো করে একটু শোনার চেষ্টা করো। যদি আমরা সংজ্ঞা আকারে বলতে যাই তাহলে কি হবে? সংজ্ঞা আকারে যদি বলতে চাই তাহলে অর্থপূর্ণ 2 বা তার অধিক পদকে এক পদে পরিণত করার নামই হচ্ছে সমাস। অর্থপূর্ণ 2 বা ততোধিক পদকে এক পদে পরিণত করার নামই হচ্ছে সমাস। তো নিশ্চয় আমাদের এই সমাস সম্পর্কে তোমাদের যে ধারণা তখন দেওয়া গেল, কি সমাস হচ্ছে সংক্ষেপকরণ, এক পদীকরণ বা মিলন, এই কি বলে। আর যদি আমরা সংজ্ঞা আকারে বলতে যাই যে অর্থপূর্ণ 2 বা তার অধিক পদ এক পদে পরিণত করাকে আমরা সমাস বলি। এই সমাজের প্রয়োজনীয়তা মানে ব্যাপক। আমরা তো মানে বললাম যে বিশেষ করে সমাস শব্দ তৈরিতে ব্যাপক কাজ করে। আমরা জানি যে প্রত্যয় শব্দ গঠনে সর্বাধিক শব্দ তৈরি করতে সক্ষম হয়েছে, সেটা কি প্রত্যয়। তারপরে তোমার উপসর্গ, কিন্তু প্রত্যয়ের পরই
দেখা যায় যে শব্দ গঠনে সমাসের অবস্থান। সুতরাং এই সমাস, শব্দ গঠন, শব্দকে যে মাধুর্য দান করে, শব্দের যে একটা একঘেয়েমি আছে সেটাকে দূর করে একটা সৌন্দর্য বর্জন করে, এবং শব্দকে শক্তিশালী করার জন্য সমাসের কোনো বিকল্প নাই। সুতরাং আমরা সমাস পাঠ করে আমরা ভয়কে জয় করব। আমরা জীবনে এই সমাসকে মানে জীবন চলার পথে যে কোনো পরীক্ষায় আসুক না কেন আমরা যেন সেই পর্বটি উত্তীর্ণ করতে পারি, হ্যাঁ, সে আমরা আশা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা এটা এই সমাসের সংজ্ঞা আমরা বোঝার চেষ্টা করলাম। এখন এই সমাস দেখো যে এক পদে, আবারও বলি যে অর্থ অন্য দুই বা ততোধিক পদ এক পদে পরিণত করাকে সমাস বলে। আমরা যদি এখানে লিখি কি, গায়ে হলুদ দেয়া হয় যে অনুষ্ঠানে, কত বড় একটা শব্দ, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে। এটা একদিকে মানে পড়তে, লিখতে, বলতে যেন কেমন একটা বড় আছে। আর যদি আমরা এর যেটা সমাস নিষ্পন্ন হয়, যেটা হয় গায়ে হলুদ, গায়ে হলুদ, দেখো তো কত চমৎকার একটা শ্রুতিমধুর একটা শব্দ আমরা বের করলাম। তারপরে সিংহ, সিংহ চিহ্নিত আসন, কি হয়, সিংহাসন। তাহলে এটা কি দাঁড়াইলো, সিংহ চিহ্নিত আসন। এই সিংহ চিহ্নিত আসন না বলে, অর্থাৎ এখানে কি দুই বা ততোধিক পদ ব্যবহার হয়ে হচ্ছে সিংহাসন। তাহলে পদ গুলো আমরা ব্যবহার না করে সরাসরি যদি সিংহাসনকে বোঝায়, তাহলে এই শব্দের কত মাধুর্যতা আসছে। শব্দটা সংক্ষিপ্তকরণ হলো, এক পদীকরণ হলো, অর্থাৎ এখানে অনেকগুলো পদ আছে, এই পদকে এক পদীকরণ করাটাই নামই হচ্ছে সমাস। তো আমরা এই সমাসের মানে নির্ণয় করতে গেলে, সমাস বিশ্লেষণ করতে গেলে, বা পরীক্ষায় যেটা আসে যে ব্যাস বাক্য সমাস নির্ণয় করো, এটা করতে গেলে আমাদের যে বিষয়টার উপর অত্যন্ত মানে গুরুত্ব দিতে হয়, সেটার কয়েকটা বিষয়ের উপর আমরা একটু গুরুত্ব আরোপ করবো। তা আমি একটি রেখাচিত্রের সাহায্যে তোমাদেরকে এই বিষয়টা একটু তুলে ধরার চেষ্টা করব। যেমন আমরা এখানে তোমাদের দেখালাম যে সিংহ চিহ্নিত আসন। এই সিংহাসন আমরা লিখি যে সিংহাসন, এই সিংহাসন, সিংহাসন। এই সিংহাসনের মানে সিংহাসনটা কি, একটা সমস্ত পদ। আমাদের এই কিছু জানতে হবে, সমস্ত পদ একটু লিখে নাও এইভাবে যদি পারো। আচ্ছা, এই সিংহাসনটা সমস্ত পদ। তারপর এই সিংহাসনকে আমরা সমস্ত পদটাকে কি করি, বিশ্লেষণ করলে আমরা কি পাই, দেখো, সিংহ চিহ্নিত আসন, অর্থাৎ এটা কি হলো, একটা ব্যাস বাক্য। এই সিংহাসনটা আসন, এটা আসন, এটা কি হলো, এটা কি আমরা সমস্যমান পদ বলি, সমস্যমান পদ। আর এই প্রথমে দেখো সিংহ আছে, এটা হলো কি পূর্ব পদ, আর এটা পর পদ, পরপদ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মানে দেখে নাও যে সমস্ত পদ কাকে বলে। এটা কিন্তু আমাদের ইয়ের জন্য কি বলে, তোমার এই সমাস নির্ণয় করার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সমস্ত পদ। অর্থাৎ এই সমস্ত পদটা কি, এই সমাস নিষ্পন্ন পদটাই হচ্ছে সমস্ত পদ। আবারও বলি যে সমাস নিষ্পন্ন পদটাকে কি বলে, সমস্ত পদ বলে।
যেমন সমাস নিষ্পন্ন হয়েছে কি দ্বারা, একটা ব্যাস বাক্য দ্বারা। তাহলে ব্যাস বাক্যটা কি, সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত যে আসন, তাই না? অর্থাৎ সমস্ত পদটিকে আমরা বলি এই সমস্ত পদটিকে, এই যে সমস্ত পদ, তাই না, এই সমস্ত পদটিকে বিশ্লেষণ করলে যেই পদ আমরা পাই সেটাই হচ্ছে, যে বাক্যগুলো দ্বারা পাই সেটাই হচ্ছে ব্যাস বাক্য। অর্থাৎ সমস্ত পদটাকে বিশ্লেষণ করে যা পাই সেটাই হচ্ছে ব্যাস বাক্য। আর সমস্যমান পদ, যে সকল পদ মিলিত হয়ে, ভালো করে একটু শোনার চেষ্টা করে, যে সকল পদ মিলিত হয়ে সমাস হয় সেটাই হচ্ছে কি, সমস্যমান পদ। এখন কি কি বাক্য এখানে মিলিত হলো, এখানে সিংহ একটা বাক্য বা তোমরা পদ পড়লাম, এখানে আসন, আসন এটাই হচ্ছে, অর্থাৎ যে সকল পদ মিলিত হয়ে কি হয়, সমাস হয়, তাকে আমরা সমস্ত পদ আমরা কি বলে, সমস্যমান পদ বলি। আর কি বলি, এখানে পূর্ব পদ, অর্থাৎ প্রথমে যে পদটা বসে সেটা হচ্ছে পূর্ব পদ, আর পরে যে পদটা বসে সেটা হলো পরপদ। তাহলে এই জিনিসটুকু আমাদের একটু জানার একান্ত প্রয়োজন আছে, অবশ্যই আমাদের এটা জানতে হবে এবং বুঝতে হবে, তাহলে আমরা সমাস নির্ণয় করতে আমরা অনেকটা সহজ বোধ করব। তো এই সমাসের কয়েকটা ভাগ আছে, তোমরা নিশ্চয়ই আমরা যদি সমাসের শ্রেণী বিভাগ করি তাহলে কয়টা ভাগে আমরা ভাগ করতে পারি, সমাসের শ্রেণী বিভাগ, সমাসের শ্রেণী বিভাগ কয়টা শ্রেণীতে আমরা ভাগ করি, কয়টা সমাসের শ্রেণী বিভাগ যদি করি তাহলে 1 নম্বরে আমরা কি বলবো, 6টা, 6 ভাগে আমরা ভাগ করি। 1 নম্বরটা হচ্ছে কি, দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাস। 2 নম্বর কি, দ্বিগু সমাস, তোমরা লিখে নাও তোমাদের, দ্বিগু সমাস। 3 নম্বর কর্মধারয় সমাস, কর্মধারয় সমাস। 4 নম্বর কি, তৎপুরুষ সমাস, তৎপুরুষ সমাস। 5 নম্বরে অব্যয়ভাব, অব্যয়ভাব সমাস। 6 নম্বর বহুব্রী সমাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সমাসের শ্রেণীবিভাগ সম্পর্কে জানলাম। এখন আমরা ধারাবাহিকভাবে এই সমাসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব এবং আজকে তোমাদের একটু দ্বন্দ্ব সমাস সম্পর্কে তোমাদের একটা ধারণা দেব। দ্বন্দ্ব সমাস কাকে বলে? পূর্বপদ ও পরপদের অর্থ প্রাধান্য থাকলেই আমরা তাকে দ্বন্দ্ব সমাস বলি। তোমরা আবার ভালোভাবে জেনে নাও, পূর্বপদ এবং পরপদের অর্থ প্রাধান্য থাকলে তাকেই আমরা দ্বন্দ্ব সমাস বলি। দ্বন্দ্ব সমাসে যেটা চিনার সহজ উপায় সেটা ও, আর এবং এই অব্যয়গুলো সংযুক্ত থাকে। যেমন আমরা যদি উদাহরণ দেই, পিতা ও পুত্র, পিতা পুত্র। ছেলে ও মেয়ে, ছেলে ও মেয়ে। দেশে বিদেশে অনেকগুলো, অর্থাৎ বেশিরভাগ, তোমরা একটু জেনে রাখবে যে বেশিরভাগই ও দ্বারা, ও সংযোগ অব্যয় দ্বারা এই সমাজটা বিশেষ করে আমরা চিহ্নিত করে থাকি। তাছাড়াও এখানে এই সমস্যা একটা হাইফেন থাকে, তারপরে তোমার সমস্ত পদে, তারপরে আমরা দেখবো যে উচ্চারণের দিক দিয়ে যেটা ছোট সেটা আগে বসে। যেমন আমরা যদি দেনা ও পাওনা, দেনা ও পাওনা যদি লিখি তাহলে দেখো উচ্চারণের দিক দিয়ে ছোট ওঠে না, দেনা ও পাওনা, দেনা ও পাওনা। তাহলে কি হলো, দেনা পাওনা, দেনা পাওনা। এই যে উচ্চারণে ছোট, এটা অনেক সময় আগে বসে। তারপরে তোমার মানে এই পরপদ পূর্ব পদের অর্থ তো সেটা তো প্রাধান্য পেয়ে থাকে। তো এইভাবে আমরা এই সমাসটাকে বিশেষ করে ও এবং কিন্তু বা আর এই সংযোগ অব্যয় দ্বারা এই সমাসটাকে আমরা চিহ্নিত করে থাকি। তো এই দ্বন্দ্ব সমাসের আবার অনেকগুলো শ্রেণী ভাগ আছে। তোমাদের একটু বলি, এই দ্বন্দ্ব সমাসেরও আরো অনেকগুলো শ্রেণী বিভাগ আছে। যেমন তোমার মিলনার্থক দ্বন্দ্ব, মিলনার্থক দ্বন্দ্ব সমাস কাকে বলে?
যেই দ্বন্দ্ব সমাজে বিশেষ করে মিল বা এখানে বৈবাহিক যে একটা সম্পর্ক, সেখানে মানে তাকেও আমরা এই মানে দ্বন্দ্ব সমাজ বলে থাকি। যেমন কি বিশেষ করে পিতা মাতা, তাদের তো একটা বৈবাহিক সম্পর্ক, জায়া ও পতি, এগুলো তো নিশ্চয় এবং থাকে, অর্থাৎ মিলন সেখানে থাকে। তারপরে বিরোধাত্মক দ্বন্দ্ব, আমরা বিরোধাত্মক দ্বন্দ্ব অনেক সময় আমরা লক্ষ্য করি, মানে তারপরে বিপরীত দ্বন্দ্ব, মানে বিপরীত দ্বন্দ্ব, মানে উঁচু এবং নিচু, উঁচু ও নিচু, তাহলে কি হয়, উঁচু নিচু, আকাশ পাতাল, আকাশ বিপরীত দ্বন্দ্ব, এরকম আছে। সংখ্যাবাচক দ্বন্দ্ব আমরা পেয়ে থাকি। সংখ্যাবাচক দ্বন্দ্ব আমরা কাকে বলি? সংখ্যাবাচক দ্বন্দ্ব আমরা যেমন বলি 6-9, বলি না অনেক অনেক সময় 6 ও 9, এখানে কি হয় 9-6, 9-6। তো এমন ভাবে 7-17, 20-25, এরকম সংখ্যাবাচক দ্বন্দ্ব আমরা পাই। অলুক দ্বন্দ্ব, অলুক দ্বন্দ্ব সমাস কাকে বলে? যে দ্বন্দ্ব সমাসে বিভক্তির লোপ পায় না, অর্থাৎ বিভক্তিটা বিদ্যমান থাকে, তাকে আমরা অলুক দ্বন্দ্ব সমাস বলি। তো নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো আমরা মানে কি বলে, এই দ্বন্দ্ব সমাস কাকে বলে, বা সমাসের আজকে শ্রেণী বিভাগ, দ্বন্দ্ব সমাস কত প্রকার, বা সমাসের কি বলে প্রয়োজনীয়তা, বা সমাসের মানে উপাদান, বা সমাস আমরা কেন পাঠ করি, এখন সমাসের উপর যেই মানে ক্লাসটা আমরা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম বা নিলাম, জানি না তোমাদের কতটুকু উপকারে আসবে। তবে আমরা যদি একটু মনোযোগী হয়, আমি যতটুকু হয়তো তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম, এটা যদি তোমরা এখনই যদি এই দ্বন্দ্ব সমাস বা সমাসের সংজ্ঞা বা সমস্যমান পদ কাকে বলে, ব্যাস বাক্য কাকে বলে, সমস্ত পদ কাকে বলে, পূর্ব পদ, পর পদ ইত্যাদি বিষয় যদি তোমরা এখন একটু বই খুলে একটু দেখে নাও, তাহলে আমার মনে হয় আর তোমাদের কোনো সমস্যা হবে না। সুতরাং আমি আজকে আর কোনো কথা বাড়াতে চাই না। আমার এই বিষয়গুলো সমস্যাগুলো আজকে এই পর্যন্তই সমাপ্ত করছি। আগামী দিনে পারতপক্ষ আমরা ওই যে দ্বিগু সমাস এবং কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। আগামী দিনে আবারও দেখা হবে, এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমার ক্লাস আমি শেষ করছি। খোদা হাফেজ।